যে দাবি যৌক্তিক কিন্তু সময়টা যৌক্তিক সময় না আপনারা বলতে চাচ্ছেন। এর মাঝে আবার বলছেন যে এই দাবির ফাঁকফোকর দিয়ে প্রতি বিপ্লবের যারা স্বপ্ন দেখে তারা ঢুকে পড়ছে কিনা, এই যে সন্দেহ কিংবা সংশয় পোষণটা আসলে কেন আমরা করছি, সেরকম কি কোনো শঙ্কা রয়েছে? সন্দেহ সংশয় প্রকাশ তো আপনি করতেই পারেন। কারণটা হচ্ছে যে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী কিন্তু খুব ক্যাটেগরিক্যালি চমৎকারভাবে বলেছেন দিস ইজ নট দ্য টাইম। আমি নিজেও আমার আগের এপিসোডে বলেছি দিস ইজ নট দ্য টাইম। এক, আর এই গভর্নমেন্ট আসছে রিফর্ম করার জন্য। মানে জাতির সামনে অনেকগুলো মেজর ইস্যুজ আছে যেগুলোকে অ্যাড্রেস করতে হবে, রিফর্ম করতে হবে। এটা চাকুরির বয়স 35 থাকবে না 45 থাকবে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। এরশাদ সাহেবের আমলে আমরা দেখেছি যে আপনার মানে 45 বছর বয়স থেকেও বেশ কিছু আপনার ম্যাজিস্ট্রেট নিয়োগ করতো শর্ট কোর্সে বিসিএস অফিসার। 650 ব্যাচ, হ্যাঁ 650 ব্যাচ বলে রাইট, 650 জন ম্যাজিস্ট্রেট নিয়েছিল। এগুলো তো একটা পলিটিক্যাল ডিসিশন। একটা পলিটিক্যাল ডিসিশন তো আপনার একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট নিতে পারে না। এক, আনসারের কি হবে না হবে, আনসারের যে দাবি দেওয়া সেটাও একটা মানে একটা ইন্টারিম গভর্নমেন্ট নিতে পারে না। ইন্টারিম গভর্নমেন্টের কাজ সেটা না। তো সুতরাং এইগুলো যারা দফা দাবি তোলেন তাদের উদ্দেশ্য সম্পর্কে ন্যাচারালি মানুষের প্রশ্ন থাকবেই যে তোমরা কেন এইটাকে মানে টাইম মনে করছো এটা। এবং সবচেয়ে বড় কথা যে আওয়ামী লীগ আমলে তখন কেন এই কথাগুলো তোলো নাই, তখন কেন মানববন্ধন করো নাই। এক, আর যেই ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা বাংলাদেশটাকে দ্বিতীয়বারের মতো যারা এটাকে স্বাধীন করলো, তাদের যেটা দাদা খুব রাইটলি বলেছেন, রক্তের দাগ এখনো শুকায় না। এখন যদি অনেক দফা দাবিগুলো নিয়ে আসেন, আগে তো আপনার এই দফা দাবির জন্য পুলিশের পিটুনি খান নাই, রক্ত ঝরান নাই। যখন বিরোধী দল আমরা আন্দোলন করেছি তখন তো আমাদের আন্দোলন আপনাদের এসে সংহতিও জানান নাই। তো সুতরাং ইন অ্যান অপরচুন মোমেন্ট এখন যদি মনে করেন দিস দ্য হাই টাইম, এখন মানে পুলিশ ভার্চুয়ালি ডিসফাংশনাল, এখন সরকার পিটাইতেও পারবে না বা ল অ্যান্ড অর্ডার ট্যাকল করার জন্য গভর্নমেন্টের হিমশিম খেতে হবে, সো দিস ইজ দ্য হাই টাইম, এখনই দফা দাবি তুলতে হবে। নো, আমি পিপুল তো এটার সাথে জড়িত না। পিপুলের তো সিম্প্যাথি পেতে হবে। ইচ অ্যান্ড এভরি ডিমান্ডসের সাথে মানুষের সহানুভূতি লাগবে। সেই সহানুভূতিটা এখন সার্টেনলি যারা দফা দাবি তুলছেন তাদের পক্ষে। রিপন ভাই, আপনি পুলিশের প্রসঙ্গ তুলেছেন, আমি সেখানে একটু যেতে চাই। আপনি জানেন যে 1 লাখেরও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখন পর্যন্ত কাজে যোগ দেননি, এবং তার সাথে কিন্তু এই যে ট্রাফিক পুলিশ তারাও নেই। ট্রাফিক পুলিশ নিশ্চয়ই তারা অস্ত্র নিয়ে মানে আমাদের জনগণের উপরে তারা গুলিবর্ষণ করেছে এরকম ঘটনা হয়তো নেই, কিন্তু তারপরও তাদের মধ্যে অনেকে রাজপথে এখনো কন্ট্রোলে আসেনি, পুলিশ আসেনি। আচ্ছা, এক্ষেত্রে ছাত্র সমন্বয়কারীদের যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আছে তারা দাবি তুলেছিল যে তাহলে তাদেরকে বাদ দিয়ে নতুন করে রিক্রুট শুরু হোক। বিষয়গুলো আপনি আপনার বক্তব্য। বিষয়টা তাদের দাবি দেওয়ার বিষয় না, বিষয় রাষ্ট্রে পুলিশ লাগবে। রাষ্ট্রের আওয়ামী লীগ পুলিশ লাগবে না, বিএনপির পুলিশও লাগবে না, রাষ্ট্রীয় পুলিশ লাগবে। আমরা যেটা উন্নত দেশগুলোতে যেভাবে পুলিশের যে রোল থাকে, পুলিশের যে মর্যাদা থাকে, আমরা সেই পুলিশের ওই ধরনের মর্যাদার পুলিশ আমরা দেখতে চাই। কিন্তু আনফর্চুনেটলি একটি স্বৈর শাসন ব্যবস্থায় পুলিশ সেভাবে নিজেদেরকে রাখতে পারেনি, বেশ কিছু তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মানে অ্যাম্বিশনের জন্য এবং অন্যান্য পর্যায়ের কিছু দুর্নীতিগ্রস্ত মানে সদস্যদের কারণে সেই জায়গাতে যায়নি। ফলে মানুষের একটা ক্ষোভ আছে, মানুষের ক্ষোভকে প্রশমিত করে আসলে পুলিশ ঠিক সেভাবে যেটাকে বলা যেতে পারে তারা নিজেদেরকে কোপ করতে পারেনি। এটাকে বলা যেতে পারে যে একটা মানে আপনার মানে মন খারাপ বাহিনীতে পরিণত হয়ে গেছে অনেকেই। মন খারাপ বাহিনী বুঝছেন তো, চাকরিতে জয়েন করেছে কিন্তু মন ভালো নাই, আগের মতো কামানো যাচ্ছে না, থামিয়ে টাকা নেওয়া যাচ্ছে না, জিডি করার জন্য টাকা নেওয়া যাচ্ছে না, ধানাই পানাই করে করা যাচ্ছে না, নানান ধরনের যেভাবে টাকা কামাতো, তো এই স্টেটটা তো নাই। তো সুতরাং আমি যেটা প্রথম থেকে যেটা মানে বলছিলাম এর আগে অন্য টিভি চ্যানেলে, একটা বাহিনীর মধ্যে ভালো মানুষও তো থাকে। ওয়েল, সেটা তো ভালো মানুষ তো থাকবে নিশ্চয়ই, সেটা তো আপনাকে মানে ছাকুনি দিয়ে চালুনি দিয়ে বের করার দায়িত্ব তো আপনার না। প্রত্যেককে ভালো হতে হবে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির প্রত্যেকটা মেম্বারকে যেমন ভালো হতে হবে, প্রত্যেকটা নেতাকে যেমন ভালো হতে হবে। দেশ পরিচালনা যেহেতু রাজনৈতিক না, আমি যেহেতু রাজনীতি করি, আমি আমার থেকেই বলি, আমাদের ইচ অ্যান্ড এভরি লিডার্স তাদেরও কন্ট্রোভার্সির উপরে থাকতে হবে, স্ট্রেইট কন্ট্রোভার্সির সাথে তাদেরও যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ দেশটা তারা পরিচালনা করবেন। আপনি হোয়াই ইউ আর ব্লেমিং অনলি পুলিশ? এটা তো এই কোনো দায়িত্ব রাষ্ট্র অন্য কোনো প্রতিষ্ঠানের উপরে গেলে সেটা রাষ্ট্র এত ভর নিতে পারবে না। সেজন্য আমরা যেটা বলতে চাই যে আপনি পুলিশের কথা বলেন, কারণ রাষ্ট্রের পুলিশ লাগবে, ভেরি ইম্পর্টেন্ট অর্গান।
তো যারা যোগদান করেননি তাদেরকে তো আমি তো মনে করি তারা মানে কি বলে আপনার রাষ্ট্রের অর্ডার, সরকারের অর্ডার তারা ভায়োলেট করেছেন। তাদের এটার জন্য তাদের শাস্তির মুখোমুখি করা উচিত এবং দাবি তুলছে আমি তাদের শাস্তির মুখোমুখি আনা, তাদের লিস্ট করা উচিত এবং যে সমস্ত অস্ত্র যে সমস্ত লুণ্ঠিত হয়েছে অথবা অস্ত্রের হদিস পাওয়া যাচ্ছে না বিভিন্ন থানায়, আমি তো মনে করি না যে শুধুই মাত্র যে আপনার মানে বিক্ষুব্ধ জনগণ অথবা বিশৃঙ্খলাকারী বা অন্য যারা মাঝখানে কেউ ঢুকে অস্ত্র নিয়ে গেছে, দ্যাট আই ডোন্ট বিলিভ অনলি। আমি মনে করি যে সমস্ত পুলিশ সদস্য থানা থেকে চলে গিয়েছেন এরপরে রিপোর্ট করেননি, জয়েন করেননি, এইসব অস্ত্রের হিসাব তো তাদেরও দিতে হবে। যে এই যেই সমস্ত অস্ত্র উদ্ধার হয়নি তার একটা সার্টেন অ্যামাউন্ট কি সেই সমস্ত আপনার যারা ডিসঅ্যাপিয়ার্ড পুলিশ মেম্বার যারা আছেন তাদের কাছেও আছে কিনা, সেটা তো আরও উদ্বেগ এবং চিন্তার বিষয়। সুতরাং সরকারের দায়িত্ব থাকা উচিত হবে, হোম মিনিস্ট্রির দায়িত্ব থাকা উচিত হবে যে কোন কোন পুলিশ সেটা সে মানে একেবারে র্যাঙ্ক অ্যান্ড ফাইল অনুযায়ী কারা কারা যোগদান করেনি তাদের তালিকা তৈরি করে ইমিডিয়েটলি পত্রিকা প্রকাশ করে, বাস জেনারেল অ্যামনিস্টি টাইম ইজ ওভার। সাধারণ ক্ষমা এবং যেটা সরকার বলছে যে এর মধ্যে যোগদান করা আহ্বান জানাচ্ছি, এরপরে না যোগদান না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, দ্যাট টাইম ইজ ওভার। তো শুধু এখন লিস্ট করতে হবে, লিস্ট করে তাদের তালিকা প্রকাশ করতে হবে পত্রপত্রিকায়। পিপুল শুড নো যে কারা এই ধরনের বিশৃঙ্খলাকারী পুলিশ, কারা সরকারের আদেশ অমান্য করেছে, কারা রাষ্ট্রের জন্য ঝুঁকি তৈরি করতে পারে, এটা উই মাস্ট নো এবং তাদেরকে আইনের আওতায় এবং বিচারের আওতায় আনতে হবে।